আমাদের জীবনকে না দুটো আর্কিটেকচার বা স্থাপত্য প্রকল্পের যোগফল হিসেবে ভাবা যেতে পারে। একটা হলো আমাদের ভেতরের জগৎ, মানে যেখানে আমরা প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত নিয়ে নিজেদের চরিত্র, নিজেদের ব্যক্তিত্বকে একটু একটু করে গড়ে তুলি। আর অন্যটা হলো বাইরের জগৎ, মানে আমাদের সমাজ, যে সমাজ আমাদের এই নিজেকে গড়ার কাজটা করার স্বাধীনতা দেয়, সুযোগ করে দেয়। তো আজ আমরা ঠিক এটাই দেখব, কিভাবে এই ভেতরের আর বাইরের স্থাপত্য দুটো একে অপরের সাথে জুড়ে আছে, আর কেনই বা একটাকে ছাড়া অন্যটা প্রায় অচল। চলুন এই আলোচনাটা শুরু করা যাক একটা খুব সহজ কিন্তু ভীষণ জরুরি সত্যি দিয়ে। আমাদের জীবনটা কিন্তু কোনো সিনেমার মতো নয়, যেখানে একটা নাটকীয় মুহূর্তে সবকিছু বদলে যায়। সত্যি বলতে কি, জীবনটা গড়ে ওঠে আমাদের প্রতিদিনের হাজারো ছোট ছোট, প্রায় চোখেই পড়ে না এমন সব পছন্দের যোগফলে। আমাদের অনেকেরই মনে হয়, কি জানি কবে একটা বড় সুযোগ আসবে, একটা বিগ মোমেন্ট যা জীবনটাকে একেবারে পাল্টে দেবে। কিন্তু আসল সত্যিটা হলো, জীবন বজ্রপাতের মতো হঠাৎ করে বদলায় না, বরং জীবন বদলায় টিপটিপ করে পড়া বৃষ্টির ফোঁটার মতো, খুব ধীরে ধীরে। ভাবুন তো, প্রতিদিন মাত্র 10 পাতা বই পড়া, কিংবা কোনো ঝড়ার মুহূর্তে রেগে না গিয়ে একটু ধৈর্য ধরা, এই ছোট্ট ছোট্ট কাজগুলোই কিন্তু সময়ের সাথে সাথে আমাদের একদম অন্য একজন মানুষ হিসেবে গড়ে তোলে। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? আমাদের আসল পরিচয়টা কিন্তু কোথাও লুকিয়ে থাকা কোনো গুপ্তধন নয়, যা আমরা একদিন হুট করে খুঁজে পাব। বরং আমাদের পরিচয় এমন একটা জিনিস, যা আমাদের নিজেদেরকেই সচেতনভাবে একটু একটু করে তৈরি করতে হয়, নির্মাণ করতে হয়। ব্যাপারটা অনেকটা একজন ভাস্করের কাজের মতো। ভাবুন তো, একজন ভাস্কর কি একটা মার্বেল পাথরের ভেতর থেকে মূর্তিটা খুঁজে বের করেন? না তো। তিনি দিনের পর দিন হাজার হাজার ছোট ছোট আঘাতে পাথরটা থেকে অপ্রয়োজনীয় অংশগুলো ছেঁটে ফেলেন, আর এভাবেই ধীরে ধীরে মূর্তিটা আকার পায়। আমাদের জীবনটাও ঠিক সেরকমই। আমাদের প্রত্যেকটা ছোট ছোট পছন্দের মাধ্যমে আমরা নিজেদের ভেতর থেকে যা যা অপ্রয়োজনীয় সেগুলোকে বাদ দিই, আর এভাবেই আমাদের আসল সত্তাটা ধীরে ধীরে প্রকাশ পায়। ধরুন, দুজন মালিকে দুটো একই রকম বাগান দেয়া হলো। প্রথমজন খুব ধৈর্য ধরে প্রতিদিন বাগানে জল দিয়ে গেল, যদিও প্রথম দিকে কিছুই হচ্ছিল না, কোনো গাছ বেরোচ্ছিল না। আর অন্যজন, সে কয়েকদিন পরে অধৈর্য হয়ে হাল ছেড়ে দিল। এবার ভাবুন তো, কয়েক মাস পর কি দেখা যাবে? একজনের বাগান সবুজে ভরে গেছে, আর অন্যজনেরটা একটা খালি জমি। আসল সমস্যাটা কিন্তু মাটিতে ছিল না, পার্থক্যটা ছিল ধৈর্য আর নিয়মানুবর্তিতায়। জীবনের যে কোনো অর্থপূর্ণ পরিবর্তন কিন্তু ঠিক এভাবেই আসে। আচ্ছা, এতক্ষণ তো আমরা নিজেদের ভেতরে স্থাপত্য নিয়ে কথা বললাম, মানে কিভাবে নিজেকে গড়ব সেই ব্যাপারটা। কিন্তু একটা প্রশ্ন আছে, কি হবে যদি বাইরের কোনো শক্তি, মানে আমাদের সমাজই, আমাদের এই ব্যক্তিগত নির্মাণ প্রকল্পে নাক গলাতে শুরু করে? তখন ঠিক এই জায়গাতেই দার্শনিক জন স্টুয়ার্ট মিলের ভাবনাগুলো ভীষণ প্রাসঙ্গিক হয়ে ওঠে। মিল এক নতুন ধরনের স্বৈরাচারের কথা বলেছিলেন, এমন এক স্বৈরাচার যা অনেক সময় আইন বা সরকারের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে। মিলের নাম দিয়েছিলেন সংখ্যাগরিষ্ঠর স্বৈরাচার, বা টিরানি অব দ্য মেজরিটি। মানেটা কি? এটা এমন একটা পরিস্থিতি যেখানে কোনো দেশের আইন নয়, বরং সমাজের বেশিরভাগ মানুষের মতামত, তাদের বিশ্বাস আর তাদের প্রথাই যেন শাসকের ভূমিকা পালন করে। আর যারা এই প্রচলিত মতের সাথে একমত হয় না, তাদের জীবনটা একরকম কঠিন করে তোলা হয়। আর এই সামাজিক শৈলাচার অনেক সময় আইনি শাস্তির থেকেও ভয়ঙ্কর। কেন? কারণ মিলের ভাষায় এটা সরাসরি আমাদের আত্মার গভীরে ঢুকে পড়ে, আর ভেতর থেকে আমাদের সত্তাকেই পঙ্গু করে দেয়। এটা চায় আমাদের চরিত্র আর ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণ করতে, যা কিনা আমাদের নিজেকে গড়ার যে প্রকল্প সেটাকে পুরোপুরি থামিয়ে দিতে পারে। এই চাপের পেছনের কারণটা কিন্তু বেশ সহজ। বেশিরভাগ মানুষই মনে করে যে তাদের জীবনযাপনের পদ্ধতি, তাদের বিশ্বাসটাই একমাত্র সঠিক পথ, আর তাই তারা চায় যে বাকি সবাই যেন তাদের মতো করেই ভাবে, তাদের মতো করেই চলে। এর ফল কি হয়? ব্যক্তিত্ব আর বৈচিত্র্য দুটোই হারিয়ে যায়, সবাই যেন একই ছাঁচে ঢালা হয়ে যায়। তাহলে প্রশ্ন হল, এই অদৃশ্য সামাজিক স্বৈরাচার থেকে একজন ব্যক্তিকে বাঁচানোর উপায় কি? সৌভাগ্যবশত জন স্টুয়ার্ট মিল এর জন্য একটা খুব স্পষ্ট সমাধান বা রূপরেখা দিয়ে গেছেন। মিল একটা সহজ কিন্তু অসাধারণ শক্তিশালী নীতির কথা বলেছেন। একে বলা হয় ক্ষতির নীতি বা দ্য হার্ম প্রিন্সিপাল। এর মূল কথাটা একদম সোজা। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির কাজ সরাসরি অন্য কারোর ক্ষতি না করছে, ততক্ষণ সমাজ বা রাষ্ট্র তার স্বাধীনতায় কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারবে না। এমনকি যদি কারোর মনে হয় যে সে নিজেরই ক্ষতি করছে, তাহলেও কিন্তু তাকে জোর করা যাবে না। আর এই একটা নীতির ওপরেই দাঁড়িয়ে আছে একজন মুক্ত মানুষের 3টি স্তম্ভ। 1. বিবেকের স্বাধীনতা, মানে যে কোনো কিছু নিয়ে চিন্তা করা, অনুভব করা বা মতামত দেওয়ার স্বাধীনতা।
2 নিজের রুচি আর লক্ষ্য অনুযায়ী জীবনকে সাজানোর স্বাধীনতা। আর 3 অন্যদের সাথে মিলে কোনো সংগঠন গড়ার স্বাধীনতা, যতক্ষণ না সেই সংগঠন অন্যের ক্ষতি করছে। মিলের মতে, যে সমাজে এই 3টে অধিকার সুরক্ষিত থাকে না, সেই সমাজকে কোনোভাবেই সত্যিকারের মুক্ত সমাজ বলা যায় না। ইতিহাস কিন্তু সাক্ষী আছে, সমাজ যখনই ভিন্ন মতকে গলা টিপে ধরেছে তখনই কি ভয়ঙ্কর ভুল হয়েছে। ভাবুন তো সক্রেটিসের কথা, যাকে যুব সমাজকে নষ্ট করার অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল, বা যীশুখ্রিস্টের কথা, এমনকি মার্কাস ওরেলিয়াসের মতো একজন জ্ঞানী আর ন্যায়পরায়ণ সম্রাটও খ্রিস্টানদের উপর অত্যাচার করেছিলেন, কারণ তিনি ভয় পেয়েছিলেন যে তাদের বিশ্বাস হয়তো সমাজকে ভেঙে দেবে। এসব কিছু একটাই জিনিস প্রমাণ করে, কোনো সমাজই ভুলের ঊর্ধ্বে নয়। এই কারণেই মিল যুক্তি দিয়েছেন যে কোনো মতামতকেই তা যত অদ্ভুতই শোনাক না কেন কখনোই দমন করা উচিত নয়। কেন? কারণ ধরুন মতামতটা সত্যি, তাহলে তো আমরা সত্যিটা জানা থেকে বঞ্চিত হব। আচ্ছা, ধরুন মতামতটা ভুল, তাহলেও লাভ আছে, কারণ ভুলের সাথে বিতর্কের ফলেই কিন্তু সত্যটা আরও বেশি পরিষ্কার, আরও ঝকঝকে হয়ে ওঠে। আর যদি মতামতটা আংশিক সত্যি হয়, তাহলে তো আমরা পূর্ণ সত্যটা জানার সবচেয়ে বড় সুযোগটাই হারিয়ে ফেলি। বেশ, এবার চলুন আলোচনার একেবারে শুরুতে ফিরে যাই, আর এই দুটো স্থাপত্যকে, মানে ব্যক্তিগত আর সামাজিক, একসাথে মিলিয়ে দেখি এদের মধ্যে আসল সম্পর্কটা ঠিক কি। মূল যোগসূত্রটা কিন্তু এখানেই। নিজেকে গড়ার জন্য যে শান্ত, স্থির, দৈনন্দিন সিদ্ধান্তের প্রয়োজন, সেই সিদ্ধান্তগুলো নেওয়ার সুযোগ কেবল সেই সমাজেই পাওয়া সম্ভব যেখানে জীবন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার স্বাধীনতা থাকে। মানে আমাদের ভেতরের স্থাপত্যটা গড়ার কাজটা তখনই সম্ভব যখন বাইরের স্থাপত্য, মানে আমাদের সমাজ, সেই জায়গাটা তৈরি করে দেয়। তার মানে এই দুটো স্থাপত্য আসলে একই মুদ্রার এপিঠ ওপিঠ। ভেতরের স্থাপতি হিসেবে আমরা ধৈর্য ধরে প্রতিদিনের অভ্যাসের মাধ্যমে নিজেদের একটা অর্থপূর্ণ পরিচয় দিই, আর সামাজিক স্থাপতি হিসেবে আমাদের কাজ হলো সেই স্বাধীনতা আর বৈচিত্র্যকে রক্ষা করা, যা ছাড়া এই ভেতরের কাজটা করাই সম্ভব নয়। একটা উন্নত মানুষ গড়া আর একটা উন্নত সমাজ গড়া, এই দুটো লক্ষ্য আসলে আলাদা নয়। মিল কিন্তু এই প্রসঙ্গে জার্মান চিন্তাবিদ উইলহেলম ফন হুমবল্টের একটা অসাধারণ উক্তি ব্যবহার করেছেন। উক্তিটির সারমর্ম হল, মানবজীবনের আসল উদ্দেশ্য হওয়া উচিত নিজের ভেতরের সমস্ত শক্তিকে সর্বোচ্চ পর্যায়ে বিকশিত করে একটা সম্পূর্ণ, সামঞ্জস্যপূর্ণ মানুষ হয়ে ওঠা। আর এটাই ছিল মিলের দর্শনের কেন্দ্রবিন্দু। স্বাধীনতার আসল উদ্দেশ্য যা খুশি তাই করা নয়, বরং স্বাধীনতাকে ব্যবহার করে নিজের ভেতরের সব সম্ভাবনাকে ফুটিয়ে তোলা। সবশেষে আসল প্রশ্নটা শুধু এটা নয় যে আমরা নিজেদের ভেতর কাকে তৈরি করছি, তার চেয়ে বড় প্রশ্ন হলো আমরা কি সেই সমাজটাকে রক্ষা করছি যেখানে এই নিজেকে তৈরি করার স্বাধীনতাটুকু আদৌ থাকবে। আমরা যেমন প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে নিজেদের ভেতরের স্থাপত্যটা গড়ছি, ঠিক তেমনি একজন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হলো বাইরের স্থাপত্যটাকেও রক্ষা করা, কারণ দিন শেষে ব্যক্তিগত বিকাশ আর সামাজিক স্বাধীনতাকে কখনোই আলাদা করা যায় না।